হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু দ্য আওয়ার ক্লাস। আজকে এই ভিডিওতে তোমাদের আমি আলিপুরদুয়ার নিউ টাউন গার্লস স্কুলের যে পার্ট 2 আমি বানাবো। এখানে হচ্ছে তোমার 2 নম্বরের যে এই যে কোশ্চেনগুলো আছে, 2 দাগের কোশ্চেন, এগুলো আমি করবো। এর আগে কিন্তু আমি পার্ট 1-এ এই ভিডিওগুলো দিয়ে দিয়েছি। তাছাড়া এর আগে কিন্তু আমি 1 নম্বর স্কুল সলভ করে দিয়েছি। যদি দেখা না থাকে তাহলে তোমরা ডেসক্রিপশানে দেওয়া লিঙ্ক থেকে তোমরা রায়মার্টিনের যতগুলো পেজ আমি সলভ করে দিয়েছি সব কিন্তু তোমরা দেখে নিতে পারো। ওকে, তো চলো শুরু করা যাক আজকের ভিডিও। 2 নম্বরের কোশ্চেনগুলো দেখো কি বলছে। এখানে ফার্স্ট কোশ্চেন বলছে যে দশমিক বিস্তার করিয়ে কি ধরনের দশমিক বিস্তার পেলে তা লেখো। তাহলে 3/13 এর দশমিক বিস্তার আমাদের করতে হবে এবং কি ধরনের দশমিক বিস্তার হবে সেটা আমাদের বলতে হবে। ঠিক আছে, তাহলে কিভাবে করবে? 2-এর 1 দাগ 3/13। তো এই প্রসঙ্গে আমি বলে রাখি এটার কি ধরনের দশমিক বিস্তার হবে এটা আমাদের বলতে হবে। তো আমি তোমাদের বলে রাখি দশমিক বিস্তার কিন্তু টোটাল হচ্ছে তোমার 2 ধরনের। একটা হচ্ছে সসীম আর একটা হচ্ছে অসীম। অসীম আবার 2 ধরনের, একটা হচ্ছে আবৃত, একটা হচ্ছে অনাবৃত। সসীম কারা? দশমিকের পর ভাগ মিলে গেলে তাকে আমরা সসীম বলবো, এই টাইপের। ঠিক আছে, দশমিকের পরে দেখো ভাগ মিলে যাচ্ছে, কিন্তু যদি ভাগ না মিলে চলতেই থাকে সেক্ষেত্রে কেমন হতে পারে? ধরো 2.33333 এইভাবে 33 চলছে, তো এটাকে আমরা বলবো অসীম কিন্তু আবৃত্ত, অর্থাৎ পৌনঃপুনিক দিয়ে লেখা যাবে। আর অনাবৃত্ত কারা? দশমিকের পরে তোমার চলতেই থাকবে কিন্তু তাদেরকে আমরা পৌনঃপুনিক দিয়ে লিখতে পারবো না, যেমন 01, 001, 0001 ইত্যাদি ইত্যাদি ইত্যাদি। এই ধরনের সংখ্যাকে আমরা বলবো, এই ধরনের সংখ্যাকে বলবো অমূলদ সংখ্যা। ঠিক আছে, তো আমাদের এই অঙ্কটা দিয়ে বলছে যে দশমিক বিস্তার কি ধরনের হবে সেটা আমাদের বলতে হবে। অর্থাৎ এই যে অনাবৃত্ত, এটা অমূলদ সংখ্যা, এটা হবে না, এই দুটো টাইপের মধ্যে যে কোনো একটা হবে। এখন আমরা দেখবো ভাগ করে কোনটা হচ্ছে। তো এখানে ফার্স্ট যেটা হচ্ছে আমরা এখানে প্রথমে ভাগ করব। তো এখানে 13কে আমরা যদি 3কে 13 দিয়ে ভাগ করি তাহলে দশমিক দিয়ে 0 নিলাম, 13 দুগুণ হচ্ছে তোমার 26, তো বিয়োগ করলে হচ্ছে তোমার 4, দশমিকের জন্য 0, 3 13 39, বিয়োগ করলে হচ্ছে 1, দশমিকের জন্য আমরা একটা 0 নিতে পারি, তাও ছোট হচ্ছে তাই আমরা 0 দিয়ে একটা 0 নিও। তাহলে 7 13 হচ্ছে 91, বিয়োগ করলে হচ্ছে 9। আচ্ছা, দশমিকের জন্য 0 থাকছে, তাহলে 6 13 হচ্ছে 78, বিয়োগ করলে হচ্ছে 2। আচ্ছা, দশমিকের জন্য আমরা 0 নিলাম, আর বিয়োগ করলে 2 হবে না এখানে, ওই জন্য একটু সমস্যা হচ্ছে। এখানে হচ্ছে তোমার বিয়োগ করলে আসবে 2, আর এটা হচ্ছে তোমার 12, আর দশমিকের জন্য 0 নিলাম তাহলে 120 হলো। এবার আমি যদি 9 দিয়ে দেই তাহলে 3 9 27 7 থেকে 2 9 1 9 10 11, অর্থাৎ 117, বিয়োগ করলে আসছে 3। তাহলে কি দেখছো? তাহলে দেখছো যাকে ভাগ করছিলে সেই সংখ্যাটা আবার ফিরে আসছে। অর্থাৎ এই যে জিনিসগুলো আমরা দেখতে পাচ্ছি, এই যে 2 3 0 7 6 9, এই সংখ্যাগুলো বারবার ফিরে আসবে। অর্থাৎ আমরা বলতে পারি এখানে একটা 0 দিয়ে নিতে পারো। ঠিক আছে, তাহলে 0 2 3 0 7 6 9, 2 এর মাথায় পৌনঃপুনিক আর 9 এর মাথায় পৌনঃপুনিক। অর্থাৎ কোন টাইপটা পড়ছে? সসীম নয়, এটা অসীম, অসীম আবৃত্ত, অর্থাৎ এই টাইপটা পড়ছে। অর্থাৎ আমরা বলবো অর্থাৎ দশমিক বিস্তার অসীম ও আবৃত। ঠিক আছে, তো চলে এসো নেক্সট কোশ্চেনে। নেক্সট কোশ্চেন কি বলছে দেখো, যে 240 টাকার পর দুবার 5% ছাড়ের মানের সমতুল্য ছাড় কত হবে সেটা হিসাব করতে হবে। ঠিক আছে, তো 240 টাকার প্রথমে 5% ছাড় দিয়ে দেখবো 240 টাকার যে জিনিসটা, সেই জিনিসটার দাম প্রথমে কত হচ্ছে দেখবো, তারপর আবার 5% সেই যে দামটা আসলো তার উপরে আমরা দেখবো আবার 5% ছাড় দিয়ে কত দাম হচ্ছে দেখবো। এবার আমরা এই মূল দামের সাথে ওই দুবার ছাড় দেওয়ার পরে যে দামটা হয়েছে সেটা আমরা মাইনাস করব, তাহলে সমতুল্য ছাড় চলে আসবে। তো দেখো কিভাবে করা হয় এই ধরনের কোশ্চেনের উত্তর। তো আমাদের দেওয়া আছে দ্রব্যটির মূল্য হচ্ছে 240 টাকা। তো 240 টাকার আমরা যদি 5% ছাড় দেই তাহলে 5% ছাড় দিলে মূল্য কত হয় দেখে নেই আমরা। মূল্য হবে 240 ইন্টু 5% ছাড়, তার মানে বুঝতে পারছো যে 100 টাকা থেকে 5 টাকা ছাড় দিতে হবে। ঠিক আছে, তাহলে মূল্য হবে 240 ইন্টু 95/100 টাকা। এখন আমরা একটা করে শূন্য কেটে দিতে পারি, 5 দিয়ে 2,
5 দিয়ে 19, 2 দিয়ে এটা কাটলে 12, 12 19 আমাদের গুণ করতে হবে। তো 12 19 আমাদের গুণ করলে আসবে 12 19 9 9 দুগুণ 18, 8 হাতে কি 1, 9 9 1 10, আর এটা হচ্ছে 12, 8 2 228, অর্থাৎ 228 টাকা আসছে 240 টাকার 5% ছাড় দিয়ে মূল্য। এবার আবার 5% ছাড় দিতে হবে, তাহলে বলবো আবার পরপর দুবার দিতে বলেছে, তো আবার 5% ছাড় দিলে মূল্য হবে 228 ইন্টু, এবার একেবারে করে দেবো 100 মাইনাস 5 আর করবো না, ডাইরেক্ট করে দেবো 95/100 টাকা, এই হচ্ছে মূল্য। এবার এটা আমরা যদি একটা করে শূন্য কেটে দেই, আচ্ছা একটা করে শূন্য কাটছে না, 5 দিয়ে কাটলে 19, এটা 5 দিয়ে 100 এ কাটলে হচ্ছে 20। আচ্ছা এবার যদি আমরা 10 দিয়ে কাটি তাহলে এটা হচ্ছে 2, 10 দিয়ে 2 দিয়ে কাটলে 10, এটা 2 দিয়ে কাটলে 114, ঠিক আছে। তাহলে আসছে দাগের নিচে 10 আর দাগের উপরে 19 আর 114 গুণ করতে হবে, তাহলে 4 9 36 6, হাতে থেকে 3, 9 1 9, আর 3 হচ্ছে 12, 2 হাতে থেকে 1, 9 1 9, আর 1 হচ্ছে 10, ইন্টু হচ্ছে 100 114, তাহলে 6 6 1 2, তার মানে আসছে 2 1 6 6 এত টাকা। তার মানে আমরা বলতে পারি 216 টাকা 60 পয়সা, ঠিক আছে। তাহলে ভালো করে দেখো, দ্রব্যটির মূল্য ছিল কত, 240 টাকা, কিন্তু পরপর 5% করে ছাড় দিয়ে হয়েছে এত, তাহলে সমতুল্য ছাড় কত, অতএব সমতুল্য ছাড়, অর্থাৎ একেবারে যদি ছাড় দিত তাহলে কত ছাড় হতো, অতএব সমতুল্য ছাড় হচ্ছে 240 টাকা থেকে 216.60 টাকা তোমরা মাইনাস করবে, তাহলে এটা পাওয়া যাবে 40, এটা হয়ে যাচ্ছে 6 7 7 আর 3 দাও 10, এটা হয়ে যাচ্ছে 2 2 এর 2 4, অর্থাৎ 23 টাকা 40 পয়সা হচ্ছে সমতুল্য ছাড়। এবার এই ব্যাপারে তোমাদের একটা কথা বলে রাখি, দেখো তোমরা অনেকেই ভাবো, তোমরা যেহেতু ছোট আছো চিন্তা ভাবনাটা অতটা প্রসারিত করতে পারো না, ভালো করে দেখো এখানে বলছে যে 5% করে দুবার ছাড় দিচ্ছে, তো তোমরা মনে করতে পারো যে 5% তাহলে 10% ছাড় দেবে, তো ভালো করে দেখো সেই 5% করে ছাড় দুবার দিলে 10% কিন্তু হয় না, কারণ দেখে নাও আমি বাস্তবে তোমাদের দেখাচ্ছি, এ দেখো 240 টাকার যদি 10% ছাড় দেই তাহলে ছাড় দেওয়া পড়ছে দেখো কত, দেখো 10/100 দিয়ে গুণ করে দেখো কত হচ্ছে 24 টাকা, কিন্তু ছাড় দিচ্ছে কত 23.40 টাকা, অর্থাৎ পরপর 5% করে ছাড় নিলে কিন্তু অ্যাকচুয়ালি ছাড় কম হয়ে যায়, ওর থেকে আমরা যদি বলতাম যে একেবারে 10% ছাড় দাও সেক্ষেত্রে কিন্তু আমরা বেশি ছাড় পেতাম 24 টাকা, বোঝা গেল। অর্থাৎ তোমরা দোকানে যখন কেনাকাটা করবে তখন ছাড় কিন্তু যদি পরপর দেয় তোমরা নেবে না, একেবারে ছাড় নিয়ে নেবে, তাহলে কিন্তু তোমাদের লাভ হবে, ঠিক আছে। তো এরপরে চলে আসো 2 দাগের পরে 3 দাগ, এখানে 3 দাগে কি বলছে দেখো, px ইকুয়াল টু এক্স প্লাস 4 হলে px প্লাস p মাইনাস এক্স এর মান কত। তো কিভাবে করবে এই অঙ্কটা, কত সহজভাবে দেখো আমি তোমাদের করে দিচ্ছি। ফার্স্ট তোমরা যেটা করবে যে লিখে নেবে যে px ইজ ইকুয়াল টু এক্স প্লাস 4, ওকে। তাহলে আমাদের চেয়েছে কি পি মাইনাস এক্সও চেয়েছে, তাহলে পি মাইনাস এক্সটা আমরা বার করে নেই, এক্সের জায়গায় মাইনাস এক্স বসিয়েছো তাহলে ডান সাইডেও এক্সের জায়গায় মাইনাস এক্স বসাতে হবে, তাই না। এবার আমরা কি করব, যোগ করে পাই, আমরা বলবো যে যোগ করে পাই, যোগ করলে কি এই দুটো আলাদা আলাদা জিনিস, তাহলে এদের যোগ করা যায় না, পাশাপাশি যোগ চিহ্ন দিয়ে লিখে রাখতে হয়। এবার এই দুটো তো যোগ করা যায়, এই এটা কেটে যাচ্ছে, 4 আর 4 যোগ করে 8, অর্থাৎ সঠিক উত্তর হবে কিন্তু 8, ওকে। খুব ছোট্ট করে করে দিলাম এটা। এরপরে চলে আসব নেক্সট কোশ্চেনে। নেক্সট কোশ্চেন বলছে যে নেক্সট কোশ্চেন যেটা বলছে দেখো যে 6-8 বিন্দুটির এক্স অক্ষ থেকে দূরত্ব এবং ওয়াই অক্ষ থেকে দূরত্ব কত হবে সেটা লিখতে হবে। বিন্দুটি হচ্ছে 6-8, তো 4 দাগের অঙ্কটা বলছে 6-8 এই বিন্দুটির এক্স অক্ষ থেকে আর ওয়াই অক্ষ থেকে দূরত্ব, আমরা লিখব এক্স অক্ষ থেকে দূরত্ব আমরা লিখব,
আর ওয়াই অক্ষ থেকে দূরত্ব লিখবো। এবার দেখো এটা তোমরা পরীক্ষার হলে একেবারে ফটাফট আমি যেভাবে বলছি এই প্ল্যানে তোমরা করে দিতে পারো। কি প্ল্যানটা? যখন এক্স অক্ষ থেকে দূরত্ব বলবে তখন এই শেষের বিন্দুটা নেবে, শেষের মানে এটাকে বলা হয় ভুজ, এটা কোটি, কোটিটা নেবে, কোটি তার মানে 8। কিন্তু মনে রাখবে মাইনাস থাকলে মাইনাসটা নেবে না, কখন দূরত্ব কখনো নেগেটিভ হয় না, ঠিক আছে? আর যখন বলি ওয়াই অক্ষ থেকে দূরত্ব তখন এই প্রথমটা নেবে অর্থাৎ ভুজটা নেবে, ঠিক আছে? 6। এবার এটা বাস্তবে তোমরা একটু পাশে দেখিয়ে দিতে পারো, কারণ অনেক স্যারে আছে এইভাবে ডাইরেক্ট করে দিলে নাম্বার দেয় না। ভালো করে দেখো 6 - 8 বিন্দুটি কেমন জায়গায় অবস্থিত। 6 - 8 বিন্দুটি দেখে নাও। 6 মানে 6 ঘর ডান দিকে যেতে হবে, তো আমি গেলাম 1 2 3 4 5 6। এবার ওখান থেকে 8 ঘর নিচে আনতে হবে, 1 2 3 4 5 6 7 8, অর্থাৎ 6 - 8 বিন্দুটি কিন্তু এইরকম জায়গায়। 6 - 8 তাহলে আমাদের বলেছে এক্স অক্ষ থেকে দূরত্ব কত, এটা এক্স অক্ষ, তাহলে এই দূরত্বটা হচ্ছে এক্স অক্ষ থেকে দূরত্ব, এটা কত হবে 8 একক না এক্স অক্ষ থেকে দূরত্ব। আচ্ছা ওয়াই অক্ষ থেকে দূরত্ব কত, ওয়াই অক্ষ থেকে বিন্দুটির দূরত্ব, ওয়াই অক্ষটা আমি আর একটু বড় করে দিলে ভালো বুঝতে পারবে তোমরা, ওয়াই অক্ষটা একটু বড় করে দেয় এই, তাহলে ওয়াই অক্ষ থেকে দূরত্ব হচ্ছে এটা, এটা ওয়াই অক্ষ থেকে দূরত্বটা, এই দূরত্বটা এই দূরত্বটার সাথে সমান হবে, তাহলে এটা ক একক বলেছিলাম 6 একক, ঠিক আছে? তাহলে এবার দেখো যে ওয়াই অক্ষ থেকে দূরত্ব হচ্ছে 6 একক আর এক্স অক্ষ থেকে দূরত্ব 8 একক, এরকম করে তোমরা উত্তর দিয়ে আসবে। এরপরে চলে এসো 5 দাগের কোশ্চেনটা, দেখো এটা কি বলছে। 5 দাগে বলছে যে উৎপাদকে বিশ্লেষণ করো এক্স স্কোয়ার -1 -2a -a স্কোয়ার, ঠিক আছে? এক্স স্কোয়ার -1 -2a -a স্কোয়ার এর উৎপাদক বিশ্লেষণ করতে হবে। তো কি করবে দেখে নাও, এই যে লাস্টের এই তিনটি সংখ্যা থেকে তুমি মাইনাস কমন নাও। কেন কমন নিচ্ছ সেটা একটু পরে বুঝতে পারবে। দেখো কমন নিলে কি হয়, দেখো দেখো কমন নিয়ে এটা এসছে, এটা দেখে কি কিছু বুঝতে পারছো? আশা করি বুঝতে পারছো। যদি বুঝতে না পারো তাহলে আরেকটা লাইন করা যাক, দেখো নিশ্চয়ই বুঝতে পারবে। এটা হচ্ছে 1 এর স্কোয়ার, আর এটা হচ্ছে 2 1 a, আর এটা হচ্ছে a স্কোয়ার। তাহলে এবার নিশ্চয়ই বুঝতে পারছো যে এটা কি আসছে, এটা হচ্ছে এ স্কোয়ার প্লাস 2ab প্লাস বি স্কোয়ার, তার মানে এ প্লাস বি এর হোল স্কোয়ার, তাই না? আর এটাকে আমি তাহলে স্কোয়ার করে নিই, তাহলে স্কোয়ার বলবো এটা, আর এটাকে পুরোটাকে বলবো বি স্কোয়ার। তাহলে এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ারের ফর্মুলা কি? এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ারের ফর্মুলা হচ্ছে এ প্লাস বি আর এ মাইনাস বি, তাই না? তাহলে আমরা এই ফর্মুলাটা এখানে কাজে লাগাবো। আমাদের হচ্ছে এ মানে এক্স প্লাস বি মানে হচ্ছে এই সংখ্যাগুলো 1 প্লাস এই গেল আমাদের এ প্লাস বি, আর কি এ মাইনাস বি, এ মানে হচ্ছে এক্স আর মাইনাস বি মানে হচ্ছে এটা। এবার মাইনাস আছে যেহেতু আমার এখানে, সুতরাং ভিতরের চিহ্নটা একটু পাল্টে দিতে হবে। ওকে, তাহলে আমাদের সঠিক উত্তর কিন্তু এটা। তো এবার চলে আসি নেক্সট দাগে। নেক্সট দাগ দেখো কি বলছে, ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটা লাইক করে দিও। নেক্সট দাগ বলছে শুধুমাত্র সহগগুলির অনুপাত বিচার করে দেখাও যে সমীকরণ সমাধানযোগ্য কি না। দুটো সমীকরণ দিয়েছে, সমীকরণ দুটো আমি তুলে নেই। সমীকরণ দুটো হলো -4x - y = 5 আর 7x - 4y = 2। আচ্ছা এই দুটো সমীকরণ দিয়ে বলছে যে সহগগুলোর অনুপাত থেকে বলতে হবে যে তোমার সমাধানযোগ্য কিনা, এটা বলতে হবে। সহগগুলোর অনুপাত থেকে বলতে হবে সমাধানযোগ্য কিনা। তো দেখো আমরা কি বলবো, আমরা বলবো যে এখানে আমরা কি দেখতে পাচ্ছি, এখানে -4 এক্স এর সহগ বাই এর এক্স এর সহগ হচ্ছে 7, আর এখানে ওয়াই এর সহগ হচ্ছে -1, আর এখানে ওয়াই এর সহগ হচ্ছে -4। তো এই দুটো সমান না অসমান? অসমান, নিশ্চয়ই তোমরা বুঝতে পারছো অসমান। তাহলে এবার তোমাদের মনে রাখতে হবে যে কি হয়, যদি এই দুটো সমান হয়ে যায় তাহলে আমাদের শেষের অনুপাতটা দেখতে হবে যে কি হচ্ছে, আর যদি সমান না হয় তাহলে আমরা চোখ বন্ধ করে বলবো যে এর একটি মাত্র সমাধান থাকবে। ঠিক আছে, এই প্রসঙ্গে একটু বলে রাখবো, যদি সমান না হতো মানে এটা যদি সমান হয়ে যেত তাহলে লাস্টেরটা দেখতাম, যদি লাস্টের এই অনুপাতটাও যদি সমান হয়ে যেত তাহলে অসংখ্য সমাধান থাকবে, এবং এই দুটো ধরো সমান হয়ে গেছে এবং লাস্টেরটা সমান হয়নি তাহলে আমরা বলবো কোনো সমাধান থাকবে না। ঠিক আছে, আর যদি প্রথমেই তোমরা দেখো যে এক্স এর সহগের অনুপাত আর ওয়াই এর সহগের অনুপাত সমান হয়নি তাহলে আমরা বলবো একটি মাত্র সমাধান থাকবে। তো চলে আসি নেক্সট দাগে। নেক্সট আগে বলছে যে সরল করো, একটা তোমার দিয়েছে সূচকের একটা অঙ্ক দিয়ে বলছে সরল করো। তো অঙ্কটা আমি একটু তুলে নেব। এই হচ্ছে কোশ্চেন।
তো এই কোশ্চেনটা আমাদের বলা হয়েছে যে সরল করতে হবে। তো কিভাবে করবে ভালো করে দেখে নাও। এই যে থ্রিটা কিন্তু পাশে না, এটা রুটের ভিতরে দিতে হবে, ঠিক আছে। এর কোশ্চেনটা একটু ভুল আছে, তো একটু তোমরা এটা ম্যানেজমেন্ট করে নাও। এই থ্রিটা রুটের ভিতরে, ঠিক আছে, মানে এর ঘনমূলক, ঠিক আছে। তাহলে আমরা ফার্স্ট এটা করবো কি, a⁻−2 আর এই থ্রিটা দাগের নিচে চলে আসবে, কারণ আমাদের সূচকের একটা সূত্র আছে যে রুটের ভিতরে যে সংখ্যাটা থাকে অর্থাৎ ঘনমূল যদি তুলে দেওয়া যায় তাহলে পাওয়ারের সাথে 1/3 গুণ হয়ে যায়। আচ্ছা, তাহলে এটা হচ্ছে বি, এটা কত হবে তাহলে b⁻−2/3, আর এটা হচ্ছে তোমার সি, আর এটা হচ্ছে c⁻−2/3, আর এটা হচ্ছে তোমার এ। এবার একটু সূত্রটা বলে দেই, যদি এরকম একটা অঙ্ক তোমাদের থাকে যে, তাহলে ধরো সূত্রটা 3 দিয়ে আমি বলি, আর এখানে ধরো মনে করো আমি 2 দিচ্ছি, তাহলে কি হবে, এটা হবে এই x² থাকছে, আর এই যে রুটের ভিতরে যে সংখ্যাটা আছে এই সংখ্যাটা পাওয়ারে গিয়ে 1/3 গুণ হয়ে যাবে, ঠিক আছে। তাহলে x⁻2/3 এই জিনিসটা এখানে ব্যবহার করা হয়েছে, এই ফর্মুলাটা, ঠিক আছে। এবার ভালো করে দেখো, এবার এটার সাথে এটা আমি পাশাপাশি নিয়ে আসবো, এই যে এ পাশাপাশি নিয়ে আসবো, তাহলে আমরা কি করব, a⁻−2/3 ইন্টু এ। আচ্ছা, বি পাশাপাশি তো আছে, কোনো অসুবিধা নেই, আর সিটাও তো পাশাপাশি আছে, এটাও কোনো ওদের অসুবিধা নেই, পাশাপাশি আছে সিটাও, তো বসিয়ে দিলাম সিটা। এবার কি হচ্ছে দেখো, এর মাথায় 1 বসিয়ে দিলাম, বি এর মাথায় 1, সি এর মাথায় 1, কারণ প্রত্যেকটা সংখ্যার পাওয়ার কিন্তু 1 থাকে সবসময়। তাহলে এবার বেস মিলে গেলে পাওয়ারে যোগ হবে, তাহলে এই দুটো আমরা যোগ আকারে লিখতে পারি, তাহলে -2/3 + 1 ইন্টু বি এর ক্ষেত্রে হবে 1-2/3 ইন্টু সি এর ক্ষেত্রে 1-2/3, ঠিক আছে। তাহলে এটা ক্যালকুলেশন করলে আসবে 3×1=3 -2 আর +3 করলে হচ্ছে তোমার, এটা ছোট্ট করে রাফে তোমরা ক্যালকুলেশন করবে, দেখবে আসবে 1/3। এটা বি এর পাওয়ারে আসবে 1/3, ছোট্ট করে এটা রাফে গিয়ে ক্যালকুলেশন করবে তোমরা, আর এটাও আসবে তোমার 1/3। তাহলে প্রত্যেকটা 1/3 এসছে, তার মানে আমরা বলতে পারি এ বি সি এক জায়গায় লিখে পাওয়ার হচ্ছে 1/3। আর পাওয়ারে 1/3 থাকলে তোমরা, আমি একটু আগেই বলে দিয়েছি যে এখানে পাওয়ারে 1/3টা আসে কোথায়, এই রুটের ভিতরে যে ছোট্ট 3 ছিল, এই 3টা পাওয়ারে গিয়ে গুণ হয়েছিল, তার মানে এই 3টা আমরা রুটের ভিতরে দিয়ে দিতে পারি, অর্থাৎ এখানে ছোট্ট একটা 3 দিয়ে এ বি সি, অর্থাৎ সঠিক উত্তর হবে কিন্তু এটা। ওকে, তো চলে এসো এর পরের ফেজে, পরের অঙ্ক দেখো কি বলছে। নেক্সট এখানে বলছে যে v∼i, এখানে বলছে যে PQRS একটি সামান্তরিক, একটা ছবি পাশে আঁকাও আছে, আমি ছবিটা খাতায় তুলে নেব। PQRS এবং এই কোণটা দেওয়া আছে 60 ডিগ্রি, ওকে, আর এই কোণটা দেওয়া আছে 70 ডিগ্রি। আমাদের প্রশ্ন করেছে যে কোণ QPR কত, আরও কোণ করেছে, আমি প্রথমে একটা করে উত্তর দেই। প্রথমে বলেছে কোণ QPR কত হবে, প্রথম কোশ্চেন। তো দেখো QPR মানে আমাদের এই কোণটা বলতে হবে, ঠিক আছে। তো সিম্পল ব্যাপার, দেখো যেহেতু এটা সামান্তরিক, তাহলে এটার সাথে এটা সমান্তরাল এবং এটা ভেদক, তাহলে এই কোণের সাথে এই কোণটা সমান হবে, একে বলা হয় কি কোণ, একান্তর কোণ। তাহলে আমরা বলতে পারি, আমরা প্রথমে বলবো কি, যে PQ সমান্তরাল, PQ এর সাথে সমান্তরাল SR এবং PR ভেদক। অতএব কোণ QPR এর সাথে সমান হবে কোণ PRS। আর যেহেতু PRS 60 ডিগ্রি, তার মানে একটা উত্তর বেরিয়ে গেল, কোণ QPR এর মান হচ্ছে 60 ডিগ্রি। ওকে, আচ্ছা, এবার আমাদের আরেকটা প্রশ্ন করেছে যে SPR কত। SPR মানে কোনটা দেখে নাও, SPR অর্থাৎ এই কোণটা কত আমাদের বলতে হবে। তো এই কোণটা কত বেরিয়ে আসলো, আমি বসিয়ে দিই 60 ডিগ্রি বেরিয়ে আসলো, তাহলে এই কোণটা কত হবে সেটা আমাদের বলতে হবে। ভালো করে দেখো, এই যে পি কোণ আমাদের বলতে হবে একটা জিনিস, দেখো এটা বার করতে হবে, এটা আমি বক্স এটা কেটে দিই এখন, এটা অত সহজে বেরোবে না। একটা সিম্পল কাজ করতে হবে আমাদের, এই 70 ডিগ্রি আর এই যে পি কোণটা অর্থাৎ এই কোণটা, এই পুরোটা মিলে কিন্তু 180 ডিগ্রি হয়, ঠিক আছে। তাহলে আমরা বলবো যে কোণ, এই কোণটার নাম কি, PQR প্লাস কোণ QPS, এই দুটো কোণ মিলে হয় 180 ডিগ্রি, এটা সামান্তরিকের ধর্ম। এবার PQR এই কোণটার মান তো আমরা জানি 70 ডিগ্রি দেওয়া আছে, প্লাস
প্লাস এই যে কোন একটা লিখেছি না কিউপিএস, এই কিউপিএস কোনটা দুটো ভাগে ভাগ করে দেয়, একটা হচ্ছে কি কিউপিআর, কিউপিআর প্লাস আর একটা কোন আমি করে দেই এসপিআর, এসপিআর ইকুয়াল টু 180 ডিগ্রি। ঠিক আছে, তাহলে এই কোণটাকে দুটো কোণে ভাগ করে নিলাম। এবার এটা 70 ডিগ্রি থাকলো। এবার এই যে কিউপিআর, কিউপিআর এই কোণটা তো আবার 60 ডিগ্রি, সেটাও বসিয়ে দিলাম 60 ডিগ্রি। তাহলে এসপিআর এর মানটা আমরা কিন্তু এখান থেকে খুব সহজে বার করে নিতে পারি। দেখো 60 আর 70 কত হচ্ছে, 130 ডিগ্রি। তাহলে 130 ডিগ্রি প্লাস এসপিআর ইকুয়াল টু 180 ডিগ্রি। তাহলে এখান থেকে আমরা বলতে পারি যে এসপিআর হচ্ছে 180 ডিগ্রি মাইনাস 130 ডিগ্রি, তার মানে 50 ডিগ্রি। তাহলে এসপিআর এই কোণটা আসছে 50 ডিগ্রি। আরও একটা কোণের প্রশ্ন করেছে যে পি আর কিউ কত হবে, পি আর কিউ অর্থাৎ এই কোণটা কত হবে। তো এই কোণটা আমরা কিভাবে বার করব, সিম্পল ব্যাপার, এটার সাথে এটা সমান্তরাল, এটা ভেদক, অর্থাৎ এটা যদি তোমার 50 ডিগ্রি হয় তাহলে এটাও 50 ডিগ্রি হবে। তাহলে আমরা কি বলবো, এই কোণটা বার করার জন্য আমরা কাকে কাজে লাগাবো, এই দুটো সমান্তরাল। আমরা বলবো যে পিএস সমান্তরাল কিউআর এবং পিআর ভেদক, তার মানে আমরা বলতে পারি যে কোণ আমাদের বার করতে বলেছে পি আর কিউ, তাই তো, পি আর কিউ। ওকে, তাহলে পি আর কিউ এটার সাথে সমান হবে আরপিএস, সেটা কত ডিগ্রি, 50 ডিগ্রি, আমাদের আগেই বার করা আছে। তাহলে আমাদের কিন্তু পরপর 3টে উত্তর হয়ে গেল, এই একটা উত্তর, এই একটা উত্তর আর এই একটা উত্তর। ওকে, তো চলে এসে এর পরের কোশ্চেনটা দেখো কি বলছে, যে ধরি এবিসি সমবাহু ত্রিভুজ যার প্রতিটি বাহুর দৈর্ঘ্য 8 সেমি, এবি এবং এসির মধ্যবিন্দু পি কিউ, তাহলে পি কিউ এর দৈর্ঘ্য কত হবে আর এ পি কিউ এর মান কত হবে। তাহলে একটু ছবি আঁকি, তাহলে ব্যাপারটা তোমরা বুঝতে পারবে। এখানে যেটা বলা হয়েছে 9 দাগে, সেটা হচ্ছে এবিসি একটি সমবাহু ত্রিভুজ, তার মানে প্রত্যেকটা বাহু সমান। এবার এর প্রতিটি বাহু 8 সেন্টিমিটার, তাহলে এ বি বি সি সি এ সব হচ্ছে 8 সেমি। ওকে, এবার বলছে যে এ বি এসির মধ্যবিন্দু পি কিউ, তাহলে এর মধ্যবিন্দু পি আর এর মধ্যবিন্দু কিউ। ঠিক আছে, তাহলে প্রশ্ন করছে যে পি কিউ এর দৈর্ঘ্য কত, পি কিউ এর দৈর্ঘ্য। তো তোমাদের একটা সূত্র, তোমাদের একটা উপপাদ্য ছিল যে কোনো ত্রিভুজের মধ্যবিন্দু সংযোগ সরলরেখা অপর বাহুর সমান্তরাল এবং অর্ধেক। তার মানে আমরা সেই সূত্র থেকে বলতে পারি পি কিউ হচ্ছে অর্ধেক হবে কার, বিসির। তার মানে আমরা বলতে পারি বিসিটা কত, 8। তার মানে আমরা বলতে পারি হচ্ছে কাটাকুটি করে 4 সেন্টিমিটার। তাহলে প্রথম উত্তর হয়ে গেল পি কিউ এর মান হচ্ছে 4 সেন্টিমিটার। কোন এ পি কিউ কত, এ পি কিউ মানে এই কোণটা কত। তো ভালো করে দেখো, এই কোণটা যদি আমরা বার করতে পারি তাহলে হয়ে যাবে। আমরা বলবো যে পি কিউ এর সাথে সমান্তরাল বিসি, অতএব আমরা বলতে পারি কোণ এ পি কিউটা অনুরূপ হবে এই কোণের সাথে, অর্থাৎ এবিসির সাথে। এবার যেহেতু এটি একটি সমবাহু ত্রিভুজ, তাহলে এর প্রত্যেকটি কোণ সমান, তাহলে 60 ডিগ্রি হচ্ছে এবিসি কোণটা। তাহলে এবিসি কোণ যদি 60 ডিগ্রি হয় তাহলে এপি কিউ হবে 60 ডিগ্রি। তাহলে সঠিক উত্তর কিন্তু 60 ডিগ্রি। তো এরপরে চলে আসবো আমি 10 দাগে। ওকে, 10 দাগে যেটা বলছে যে দুটি বিন্দু দেয়া আছে 5, 4 একটা বিন্দু, আর একটা বিন্দু দেয়া আছে সেটা হচ্ছে তোমার 3, -4। এই দুটি বিন্দু সংযোজক রেখাংশের মধ্যবিন্দুর স্থানাঙ্ক কত হবে। তা গ্রাফিক্যালে তোমাদের আমি একটু দেখাই। এই একটা বিন্দু হচ্ছে 5, 4, আর একটা বিন্দু হচ্ছে 3, -4। ঠিক আছে, এই দুটি বিন্দুর একেবারে মধ্যবিন্দু, অর্থাৎ এই আর এই দূরত্বটা সেম হবে। ঠিক মাঝখানে অবস্থিত বিন্দুর স্থানাঙ্ক কি হবে। তো মধ্যবিন্দুর স্থানাঙ্ক সূত্র হচ্ছে, তোমাদের একটু মনে রাখার চেষ্টা করতে হবে, মধ্যবিন্দুর স্থানাঙ্ক হবে, সূত্রটা হলো এর ভুজ প্লাস এর ভুজ বাই 2, এর কোটি প্লাস এর কোটি। ঠিক আছে, এবার দেখো এর কোটি প্লাস আছে, প্লাস আমি দিতে বলছি কিন্তু আছে -4, সো প্লাসে মাইনাসে মাইনাস বসিয়ে দেবো এত। ওকে, তাহলে এটা আসছে 8/2, এটা আসছে 0/2, তার মানে আসছে 40।
তাহলে এদের মধ্যবিন্দুর স্থানাঙ্ক হবে 40। ওকে, একদম সহজ অঙ্ক। এরপরে চলে আসি 11 দাগে। তো 11 দাগে দেখো কি বলছে। 11 দাগে বলছে যে একটি বৃত্তাকার ক্ষেত্রের ব্যাসার্ধ 10% বৃদ্ধি করলে ক্ষেত্রফল শতকরা কত পার্সেন্ট বৃদ্ধি পায়। তো কিভাবে করবে দেখো, এখানে যেটা করতে হবে আমাদের, ধরি বৃত্তাকার ক্ষেত্রটির ব্যাসার্ধ আর সেমি। ঠিক আছে, তো ব্যাসার্ধ আমরা প্রথমে আর সেমি ধরে অঙ্কটা স্টার্ট করব। এবার ব্যাসার্ধ যদি 8 সেন্টিমিটার হয় তাহলে অতএব ক্ষেত্রফল কত? অতএব ক্ষেত্রফল, বৃত্তের ক্ষেত্রফলের সূত্র পাই আর স্কোয়ার বর্গ সেমি। ঠিক আছে, এবার বলেছে কি যে 10% বৃদ্ধি করতে হবে। তাহলে 10% বৃদ্ধি করলে ব্যাসার্ধ হয় কত হয়, ছিল আর 10% বাড়িয়ে দাও, তাহলে 100 10 বেড়ে যাবে বাই 100। তাহলে 10% বৃদ্ধি করলে হবে কত, আর ইন্টু 110 বাই 100, একটা করে শূন্য কেটে গেল, তার মানে আসছে 11 আর বাই 10 সেন্টিমিটার। অতএব এখন ক্ষেত্রফল কত, এখন ওই বৃত্তাকার ক্ষেত্রফল কত, আমরা এখন ক্ষেত্রফল পাচ্ছি পাই আর স্কোয়ার। আর বলতে আমাদের এখন এটা এত বর্গ সেমি, তার মানে আসছে পাই ইন্টু, এটা হচ্ছে 11 স্কোয়ার করলে 121 আর স্কোয়ার, আর 10 10 100, তার মানে কি পাচ্ছি 121 পাই বাই 100 আর স্কোয়ার, এত বর্গ সেমি। প্রশ্ন করেছিল ক্ষেত্রফল শতকরা কত বৃদ্ধি পেল। তো আগে ক্ষেত্রফল ছিল আমাদের এটা, এখন ক্ষেত্রফল এসছে এটা, তাহলে বৃদ্ধি পেল কত, এটা থেকে এটা মাইনাস করব। এবার শতকরা কত, তাহলে শতকরার ফর্মুলায় ফেলে দেবো। তাই লিখবো অতএব ক্ষেত্রফল শতকরা বৃদ্ধি পেল, প্রথমে বৃদ্ধি পেল দেখে নেই, 121 পাই বাই 100 আর স্কোয়ার, এটা হচ্ছে শেষের অবস্থায়, আর প্রথম অবস্থায় ছিল পাই আর স্কোয়ার। ঠিক আছে, এটা হচ্ছে বৃদ্ধি পেল বাই প্রথম অবস্থায়, শতকরা বার করার নিয়ম হচ্ছে বৃদ্ধি বাই প্রথম অবস্থা ইন্টু 100%। ঠিক আছে, এবার দেখো ওপরে কি হচ্ছে দেখে নাও, এটা হচ্ছে তোমার 100 লসাগু করলে এটার সাথে এটা গুণ করে বিয়োগ করে তোমরা রাফে করে নেবে, এটা আসবে ক্যালকুলেশন করে আসবে তোমার 21 পাই বাই 100, পাশে একটা আর স্কোয়ার। ঠিক আছে, ইন্টু 100%। এবার এটা তোমার দাগের নিচে যে থাকে সে উল্টে গিয়ে গুণ হবে, তাহলে 21 বাই 100 পাই আর স্কোয়ার, পাশে এটা 1 বাই পাই আর স্কোয়ার, পাশে 100%। এবার এই 100 কেটে যাবে, পাই আর স্কোয়ার কেটে যাবে, তার মানে আমরা বলতে পারছি যে শুধু 21 পড়ে আছে। তাহলে ক্ষেত্রফল শতকরা বৃদ্ধি পেল 21%। যদি ব্যাসার্ধ 10% বৃদ্ধি পায় তাহলে ক্ষেত্রফল কিন্তু 21% বৃদ্ধি পেয়ে যাবে। ওকে, তো চলে এসো নেক্সট কোশ্চেন। বলছে প্রদত্ত চিত্রের ক্ষেত্রফল নির্ণয় করো। পাশে একটা চিত্র দেওয়া আছে, দেখো এটা সমদ্বিবাহু ত্রিভুজ না, দুটো বাহু 10 সেন্টিমিটার এবং নিচে 8 সেন্টিমিটার, সমদ্বিবাহু ত্রিভুজের ক্ষেত্রফলের ফর্মুলা ব্যবহার করবো আর হয়ে যাবে। তাহলে দেখে নাও আমরা 12 অর্থাৎ 12 দাগের অঙ্কটা কিভাবে করব। সমদ্বিবাহু ত্রিভুজের ক্ষেত্রফলের ফর্মুলা আমরা ব্যবহার করব। দুই ধারে বলেছে 10 সেন্টিমিটার আর নিচে বলেছে 8 সেন্টিমিটার। অতএব ত্রিভুজটির ক্ষেত্রফল ইকুয়াল টু, সূত্রটা হচ্ছে হাফ ইন্টু ভূমির দৈর্ঘ্য। ঠিক আছে, হাফ ইন্টু ভূমির দৈর্ঘ্য ইন্টু রুট আন্ডার অফ সমান বাহুর স্কোয়ার মাইনাস ভূমির দৈর্ঘ্যের অর্ধেক তার স্কোয়ার। সূত্রটা কিন্তু তোমাদের মনে রাখতে হবে, হাফ ইন্টু ভূমির দৈর্ঘ্য ইন্টু রুট আন্ডার অফ সমান বাহুর স্কোয়ার মাইনাস ভূমির দৈর্ঘ্য বাই 2 এর স্কোয়ার। এটা করলে হয়ে যাবে। তো এটা দিয়ে এটা কেটে দেবো ফট করে, তাহলে এসে যাচ্ছে 4, আর এটা আসছে তোমার 10 10 100 মাইনাস, এটা হচ্ছে তোমার ভাগ করলে তো 4, 4 স্কোয়ার করলে 4 4 16, তাহলে 4 ইন্টু এটা তোমার বিয়োগ করলে হচ্ছে 4, আর হয়ে যাচ্ছে এটা তোমার 2, তাহলে
84। তাহলে 84 মানে তোমরা বুঝতে পারছো 84 থেকে আমরা বার করে নিতে পারি 4 21 84, তাই না? 4টা তো 2 হয়ে বাইরে বেরিয়ে আসবে, তাহলে পাচ্ছি আমরা 8√21 এত বর্গ সেমি। এককটা একটু প্রথম থেকে দিয়ে নিতে হবে, বর্গ সেমি। তাহলে সঠিক উত্তর হবে 8√21 বর্গ সেমি। ওকে, এবার যে কোশ্চেনটা দিয়েছে লাস্ট কোশ্চেন, সেটা হচ্ছে তোমাদের কোন শ্রেণীর মধ্যমান ইজ ইকাল টু ড্যাশ প্লাস ড্যাশ বাই 2। এটা আমি মুখে মুখে বলে দিচ্ছি, ভিডিওটি অনেক বড় হয়ে যাচ্ছে। শ্রেণী নিম্নসীমা প্লাস শ্রেণী উচ্চসীমা বাই 2 করলে মধ্যমান পাওয়া যায়। ওকে, তো ভিডিওটি ভালো লাগলে অবশ্যই বন্ধুদেরকে শেয়ার করবে, আর শেষ পর্যন্ত দেখার জন্য অসংখ্য ধন্যবাদ।